প্রতিদিনের মতোই বিকেল ৫টা ১৫-র ভিড় বাসে ঠেলাঠেলি করে ঝুলোঝুলি করে উঠে পড়ল প্রদীপ। ভিড়টা এতটাই মনে হচ্ছে যেন পাটা একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। তিল ধারণের জায়গা নেই বাসটাতে। প্রায় ঘন্টা দুয়েক পরে একগাদা মানুষের কটু কথা, ঘামের গন্ধ, পানের পিক ফেলার ভঙ্গি দেখে যখন সে ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাস থেকে নামল, তখন শার্টের ইন খুলে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা ঘামে ভিজে চ্যাট চ্যাট করছে। মফস্বলের সরু গলির সর্বশেষ বাড়িটার অবস্থা আর তেমন কিছু বাকি নেই। দেওয়ালগুলোর রং চটে গেছে, কার্নিশের সিমেন্ট ক্ষয়ে গিয়ে লোহার রড দেখা যাচ্ছে। কলিং বেলটা বাজাতেই একমুখ হাসি নিয়ে দরজা খুলল তৃপ্তি। লাল টুকটুকে শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে কয়েকটা কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল, আর খোলা চুলে একটা জুয়ের মালা জড়ানো। ব্যাস, এটুকু সাজেই কি ভীষণ অপূর্ব লাগছে তৃপ্তিকে। সারাদিন এক গাদা ঝক্কি সামলে বাড়ি এসে এই মেয়েটার হাসি মুখটা দেখতেই যেন এক নিমেষে প্রদীপের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। তৃপ্তি প্রদীপের হাত থেকে টিফিনের ব্যাগটা নিয়ে বলল, তুমি ভেতরে আসো, এসে হাত পা ধুয়ে বসো, আমি চা দিচ্ছি। বসার ঘরে চৌকিতে বসতে এসে দেখল ওর মা এক মনে একটা বাংলা সিরিয়াল চোখ দিয়ে গিলছে, আর কোলে রাখা রেকাবিতে কয়েকটা মটরশুটির খোলা পড়ে রয়েছে। তৃপ্তি চা দিয়ে চলে যেতেই প্রদীপের মা প্রভাতী দেবী বললেন, হাতে করে কিছু এনেছিস? প্রদীপ ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু আনার কথা ছিল, কই তৃপ্তি তো ফোন করে বলেনি। প্রভাতী দেবী মুখ ফিরিয়ে ছেলেকে একবার আপাত মস্তক পর্যবেক্ষণ করে বললেন, মাথায় এমন গাধার মতো বুদ্ধি নিয়ে তুই কিভাবে এতগুলো বছর ধরে এত ভালো একটা মেয়ের সাথে প্রেম করলি? আমি বুঝি না বাবু। নেহা তো ভালো, তাই তোকে এখনো একটু রাগ দেখায়নি। আমি হলে তো বাড়ি মাথায় করতুম। বলি, আজ যে তোদের প্রথম বিবাহ বার্ষিকী, সে খেয়াল আছে তোর? মেয়েটার উজ্জ্বল দুটো চোখ আর সাজগোজের ইচ্ছেটা দেখে বুঝতে পারলি না কেমন স্বামী রে তুই? প্রদীপের এবার ইচ্ছে করল নিজের গালে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে। এত বড় একটা দিন ওদের জীবনের, আর ও কিনা বেমালুম ভুলে গেল। ইস, মেয়েটার জন্য অন্তত হাতে করে একটা গোলাপ তো আনতেই পারত। কিভাবে নিজের একমাত্র বউকে সরি বলবে, এই ভাবতে ভাবতে রাতে খাওয়ার ডাক পড়ল ওর। প্রভাতী দেবী একে বিধবা, আবার বাতের রোগী, তাই আমিষ আর রাতে ভাত কোনোটাই খান না। তৃপ্তি ওনাকে আগে রুটি আর আলু ভাজা খাইয়ে দিয়েছে। দুজনে মিলে রান্নাঘরের চাতালে একসঙ্গে খেতে বসল। মুরগির মাংসের পাতলা ঝোল আর গরম গরম সাদা ভাত দেখে প্রদীপ বুঝল তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষেই এই আয়োজন। দুই গাল ভাত মুখে দিয়েই ও বলে উঠল, বেশ ভালো হয়েছে কিন্তু। তৃপ্তি কোনো প্রত্যুত্তর করল না, চুপচাপ খেতে লাগলো। রাতে সব কাজকর্ম সেরে শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করে যখন তৃপ্তি ঘরে এলো, দেখল বিছানা টান টান করে পাতা, মশারি টাঙানো শেষের পথে। ঘরের ছোট্ট শোকেসের মধ্যে হাতের চুড়িগুলো খুলে রেখে মাথার ফুলটা খুলে কাজল আর লিপস্টিকটা মুছে বিছানায় এসে শুয়ে পড়ল। প্রদীপ ওর মুখোমুখি শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করে মৃদু স্বরে প্রশ্ন করল, তুমি কি রাগ করেছ? তৃপ্তি তেমনই মৃদু স্বরে উত্তর দিল, কেন? এই যে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীটা ভালোবেসে বিয়ে করার পরেও মনে রাখতে পারলাম না, তাই জন্য। সারাদিন ওই ভিড় বাসে ধাক্কাধাক্কি করে, অফিসে এত চাপ সহ্য করে তুমি প্রতিদিন আমাদের সংসারের জন্য এত খাটছ, দেখার পরেও আর রাগ থাকে? তুমি তোমার বাবার বাড়িতে রাজরানী ছিলে ইতি, তোমার এখানে অনেক কষ্ট হয়, তাই না? আচ্ছা, আজ আমি যে মাংসের ঝোলটা রান্না করেছি
তাতে নুন বেশি জানার পরেও তুমি ভালো হয়েছে বললে কেন? কারণ ওই রান্নাটার মধ্যে তোমার যত্ন, ভালোবাসা, চেষ্টা মিশে আছে যে। এটাই তো আমার কথা দীপ। হয়তো তুমি মোটা টাকা মাইনে পাও না, কিন্তু আমায় না খাইয়ে তো রাখছো না, তাই না? নিজের যত্ন, ভালোবাসা আর চেষ্টা দিয়ে তুমি সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছো। এটাই তো সবচেয়ে বড় কথা। আমি বাবার বাড়ি ছেড়ে এসেছি তোমায় ভালোবেসে। সেই ভালোবাসায় তো কোনো কমতি আমি পাইনি। একটা দিন না হয় নাই মনে থাকলো, তাতে ক্ষতি কি? প্রদীপ মায়া ভরা দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। ওর বলতে ইচ্ছে হলো জয় গোস্বামীর লেখা সেই বিখ্যাত দুটো লাইন, পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন। শেষ হলো আজকের গল্প ঝোল ভাত জীবন। কলমে দীপশিখা।